এটা হলো মানে কংক্রিটের যে স্ট্রাকচার বা কংক্রিটের যে পেভমেন্ট গুলো ব্যবহার করা হয় এগুলো হলো রিজিড পেভমেন্ট, আর ফ্লেক্সিবল পেভমেন্ট যেটা হলো বিটুমিনের পেভমেন্ট যেগুলো আছে এগুলো হলো বিটুমিনাস পেভমেন্ট। আচ্ছা, রিজিড পেভমেন্ট, ফ্লেক্সিবল পেভমেন্ট, এখন এই দুইটার মধ্যে পার্থক্য কি বা কম্পারিজন কি এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এখানে অনেকগুলো ফ্যাক্টরস এর উপর ডিপেন্ড করে আমরা পার্থক্যটা দেখব। একটা হলো ডিজাইন প্রিসিশন, তাহলে মোর প্রিসাইজ ডিউ টু ফ্লেক্সারার স্ট্রেংথ। রিজিড পেভমেন্ট এইটার ফ্লেক্সারার স্ট্রেংথ অনেক বেশি পাওয়া যায়, মানে হলো এটার যেহেতু একেবারে রিজিড, এটা খুব বেশি পরিমাণ স্ট্রেংথ নিতে পারে, যার কারণে এটা মোর প্রিসাইজ। আর এটা হলো লেস প্রিসাইজ বিকজ অফ ডিজাইন ইজ এম্পিরিক্যাল। ঠিক আছে, তার মানে এইটা যেহেতু ফ্লেক্সিবল পেভমেন্ট এটাতে আমরা ওইরকম খুব বেশি একটা হার্ড সারফেস পাবো না। ঠিক আছে, তো এখানে আর রিজিড পেভমেন্টে আমরা একেবারে কংক্রিট যেহেতু এবং নিচে রিইনফোর্সমেন্ট যেহেতু দেওয়া হয়, তার মানে এখানে আমরা ফ্লেক্সারাল স্ট্রেংথ অনেক বেশি পাবো। আচ্ছা, লাইফ অফ পেভমেন্টের যে লাইফ টাইম এটা হলো লং লাইফ, অ্যাবাউট 40 ইয়ার্স। তাহলে রিজিড পেভমেন্ট এটা প্রায় 40 বছর পর্যন্ত স্টে করে, আর ফ্লেক্সিবল পেভমেন্ট যেটা আছে এটা লাইফ ভেরিজ ফ্রম 10 to 20 ইয়ার্স উইথ রিপেয়ার। তাহলে 10 থেকে 20 বছর পর্যন্ত থাকতে পারে, তার মাঝে এটা রিপেয়ার করতে হবে। ঠিক আছে, আর রিজিড পেভমেন্টের রিপেয়ারটা অনেক কম লাগে। মেইনটেনেন্সের দিক থেকে যদি আমরা বিবেচনা করি তাহলে নিডস অ্যাকচুয়ালি ভেরি লিটল মেইনটেনেন্স। তার মানে রিজিড পেভমেন্ট এতে খুব কম পরিমাণ মেইনটেনেন্স প্রয়োজন হয়, দেখা গেল যে একবার তৈরি করলে খুব বেশি একটা নষ্ট হয় না। আর এখানে নিডস গ্রেট, আচ্ছা, ইম্পোর্টস ইন মেইনটেনেন্সে অনেক বেশি পরিমাণ আমাদের ইনপুট দিতে হবে বা অনেক বেশি পরিমাণ মেইনটেনেন্স করতে হয়। আচ্ছা, ইনিশিয়াল কস্ট। এখন রিজিড পেভমেন্ট এটা তো বললাম যে এখানে সিমেন্ট কংক্রিট দ্বারা আমরা পেভমেন্ট করব, তো এই রিজিড পেভমেন্ট যখন করা হবে এখানে রিইনফোর্সমেন্ট লাগবে, তারপরে এখানে আরো অনেক ধরনের অ্যারেঞ্জমেন্ট লাগবে। তো এখানে কস্টের পরিমাণ, ইনিশিয়াল কস্ট, প্রথম যে যখন আমরা রাস্তা তৈরি করব তখন রিজিড পেভমেন্টে এখানে ইনিশিয়াল কস্ট অনেক বেশি হয়, অনেক বেশি লাগে, তার মানে মোর কস্টলি দেন এ ফ্লেক্সিবল পেভমেন্ট। ফ্লেক্সিবল পেভমেন্ট থেকে অনেক বেশি কস্টলি, আর কস্ট ইজ লোয়ার দেন এ রিজিড পেভমেন্ট। ফ্লেক্সিবল পেভমেন্টের জন্য কস্ট এটা কম, রিজিড পেভমেন্ট থেকে ফ্লেক্সিবল পেভমেন্টে কস্ট কম। স্টেজ কনস্ট্রাকশন, তো স্টেজ কনস্ট্রাকশন বলতে যে এটা তোমার ধরো কনস্ট্রাকশনের ধাপগুলা, আচ্ছা, ডু নট ফিট টু স্টেজ কনস্ট্রাকশন। যে দেখা গেল যে আমরা রোডের একটা পোর্শন বা কিছু অংশ একবার কনস্ট্রাকশন করলাম, আবার পরে আবার আলাদা কনস্ট্রাকশন করব। যেমন তোমার এই যে ফ্লেক্সিবল পেভমেন্টে আমরা যেটা করতে পারি যে একটা লেয়ার কনস্ট্রাকশন করলাম তারপরে আবার আরেকটা লেয়ার পরে দিলাম, কিন্তু স্টেজ কনস্ট্রাকশনের ক্ষেত্রে, রিজিড পেভমেন্টের ক্ষেত্রে যেহেতু এখানে সিমেন্ট কংক্রিট দেওয়া হবে, মানে তার মানে এটা কনস্ট্রাকশনটা একত্রে করতে হবে, একসাথে করতে হবে, তাহলে এটা স্টেজ কনস্ট্রাকশনটা এটার জন্য ফিট না। ঠিক আছে, আর ফ্লেক্সিবল পেভমেন্টের জন্য ফিট ইনটু এ সিম অফ স্টেজ কনস্ট্রাকশন। আচ্ছা, সারফেস ক্যারেক্টার, এবং সারফেসের ক্যারেক্টারের উপর ভিত্তি করে আমরা রিজিড পেভমেন্ট স্মুথ এন্ড ফ্রি ফ্রম রাটিং। তো রাটিং আমরা জানি যে মাঝখানে মাঝখানে যে গর্ত হয়ে যাওয়া, তার মানে এই যে রাস্তার, এটা যদি রাস্তা হয় রাস্তার মাঝখানে মাঝখানে গর্ত হয়ে যাওয়া, এটা হলো রাটিং। তো এখানে স্মুথ সারফেসটা আমরা স্মুথ পাবো, এবং এই রাটিং এবং পট হোলস যেগুলা, এগুলার পরিমাণ অনেক কম হবে। আর ফ্লেক্সিবল পেভমেন্ট এটা সারফেসটা রাফ পাবো, এন্ড উইথ রাটিং ওয়েভস এন্ড পটহোলস। যেমন ওয়েভস, এই যে রাস্তার মধ্যে ওয়েভই সারফেস তৈরি হবে, যেহেতু এখানে ফ্লেক্সিবল স্ট্রেংথ কম, তার মানে যেখানে চাকা অনেক বেশি পরিমাণ লোড দেবে ওইখানে নিচে থেকে দেবে যায় মাঝে মাঝে আমরা দেখি। তো এইটার ফ্লেক্সিবল পেভমেন্টের ক্ষেত্রে এটা রাফ হয়, স্মুথ হয় না, উইথ আচ্ছা রাটিং ওয়েভস এন্ড পটহোলস। এখন এই যে এই রিজিড পেভমেন্ট যে স্মুথ হয়, আমরা জানি যে রিজিড পেভমেন্টে সাধারণত যে স্টোন গুলো ব্যবহার করা হয় এটা সিলেটি স্টোন ব্যবহার করা হয়, মানে রাউন্ড শেপের স্টোন ব্যবহার করা হয়। ঠিক আছে, রিজিড পেভমেন্টে তো রাউন্ড শেপের যদি স্টোন ব্যবহার করা হয় তার মানে সারফেসটা খুব স্মুথ হয়। আচ্ছা, তারপরে যেটা আছে ওয়াটার পেনিট্রেশন, দেখো প্র্যাকটিক্যালি ইমপারভিয়াস এক্সেপ্ট এট জয়েন্ট। তার মানে প্র্যাকটিক্যালি যেটা করা হয়, যেহেতু আমরা সিমেন্ট কংক্রিট, তার মানে একটা স্ল্যাবের মতো কাজ করে, আর একটা স্ল্যাবের মধ্যে দিয়ে তো আর কি বলে যেতে পারবে না, স্ল্যাবের মধ্যে দিয়ে তো আর, ধরো এইটা যদি রাস্তা হয় এরকম ভাবে তৈরি করা হয় যে মাঝখানে কিছু কিছু দূর পর পর আবার জয়েন্ট দেওয়া হয়, তাই না? তো এখানে পানির পেনিট্রেশনটা আমরা দেখতেছি মানে রিজিড পেভমেন্টের ক্ষেত্রে
পানি এই যে এইসব জায়গা দিয়ে পানি কোনো পেনিট্রেট করতে পারবে না। এই কিন্তু এই যে জয়েন্ট আছে, এই জয়েন্ট দিয়ে আবার পানি পেনিট্রেট করতে পারবে, মানে জয়েন্ট দিয়ে ঢুকতে পারবে। তার মানে আমরা বলতেছি যে প্র্যাকটিক্যালি ইমপারভিয়াস, এটা প্র্যাকটিক্যালি হলো ইমপারভিয়াস, যেটা হলো পানির প্রবেশকে ঠেকাবে, এক্সেপ্ট এট জয়েন্ট। তাহলে এই যে যেখানে যেখানে জয়েন্ট আছে এই জয়েন্ট গুলো বাদ দিয়ে এটা মানে ইমপারভিয়াস। আর ফ্লেক্সিবল পেভমেন্ট আমরা যেটা বিটুমিনাস সারফেস যেটা দেখতেছি, এটা নট ইমপারভিয়াস ডিউ টু ক্র্যাক এন্ড পোর্স। যেহেতু এইটার মধ্যে ক্র্যাকস থাকে, বিভিন্ন পোর্ট থাকে, মানে পোর্স থাকে বা খালি জায়গা থাকে, যার কারণে এটা ইমপারভিয়াস না, মানে পারভিয়াস, এটা পানি পাস করবে, পানি ভিতরে ঢুকবে। টেম্পারেচার ভেরিয়েশন, এখন দেখো টেম্পারেচার ভেরিয়েশনের কারণে টেম্পারেচার যদি রাইজ অথবা ফল করে, তাহলে রিজিড পেভমেন্টের মধ্যে ইনডিউস হেভি স্ট্রেসেস, তার মানে এখানে হিউজ পরিমাণ স্ট্রেস ডেভেলপ হবে। যখন টেম্পারেচার বাড়বে বা কমবে, তখন দেখা যাবে যে এই টেম্পারেচারের কারণে এই সারফেসটা বা এই যে এইটার লেন্থটা বেড়ে যায়। তো এটা যদি লেন্থ বেড়ে যায়, লেন্থ বেড়ে গিয়ে যদি দুই পাশে দুইটা ধাক্কা দেয়, মানে এদিক থেকে এটা আসতেছে, এদিক থেকে এটা লেন্থ বাড়তেছে, তো এখানে হিউজ পরিমাণ একটা স্ট্রেস ডেভেলপ করবে। তো এটাই বলা হচ্ছে যে টেম্পারেচার ভেরিয়েশনের কারণে ইনডিউস হেভি স্ট্রেসেস। আর ফ্লেক্সিবল পেভমেন্ট যেহেতু ওইখানে অনেক বেশি পরিমাণ এয়ার বয়েস থাকে, মানে ফাঁকা থাকে, তার কারণে এটার মধ্যে নট প্রডিউস স্ট্রেসেস, এটার কারণে কোনো স্ট্রেস প্রডিউস হয় না। যার কারণে কিন্তু এই যে বিটুমিন যে সারফেস গুলো আছে, বা আমরা রাস্তাঘাটে যেগুলো সচরাচর দেখি বিটুমিনের ইগুলা, তো এইগুলার মাঝখানে কিন্তু আর জয়েন্ট রাখা হয় না। কারণ হলো যে এখানে টেম্পারেচার ভেরিয়েশনের কারণে যে পরিমাণ ধরো বাড়বে বা কমবে, তো এটার কারণে ওই পরিমাণ ফাঁকা রেখেই আমাদের ডিজাইনটা করা হয়, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ডলি আমরা যেটা আসতেছি যে পেভমেন্ট কোর্স। তো এই পেভমেন্ট কনসিস্ট অফ ওয়ান অর মোর লেয়ার্স। তার মানে আমরা জানি যে একটা পেভমেন্টের, আমরা এর আগের স্লাইডে একটা পেভমেন্টের লেয়ার কতগুলো হইতে পারে প্রথম থেকে আমরা দেখে আসছিলাম, কি সাবগ্রেড, তারপরে সাববেজ, বেজ, মানে সারফেস কোর্স। তো এই পেভমেন্ট কোর্সের কয়টা লেয়ার হইতে পারে, এইটা বিভিন্ন স্ট্যান্ডার্ড অনুযায়ী, বিভিন্ন প্র্যাকটিস অনুযায়ী বা বিভিন্ন দেশ অনুযায়ী আলাদা আলাদা লেয়ার গুলা কনসিডার করা হয়। দ্য সিম্পলেস্ট ক্লাসিফিকেশন আর গিভেন বিলো। এখন দেখো এই যে পেভমেন্ট কনসিডার মোর দুই বা ততোধিক লেয়ার থাকতে পারে। এখন ইন্ডিয়ান যে প্র্যাকটিস, ভারতীয় যে প্র্যাকটিস, এটা হলো যে ফ্রম বটম থেকে সাবগ্রেড, প্রথমে থাকবে সাবগ্রেড সয়েল, তারপরে সাববেজ কোর্স, তারপরে বেস কোর্স, তারপরে সারফেস। এটা হলো যে বাংলাদেশেও এই ইয়াটাই প্র্যাকটিস করা হয় মূলত, যে প্রথম হলো সাবগ্রেড। আমরা সাবগ্রেড কি, সাববেস কি, এগুলার কাজ কি, আমরা সাববেস কি, সাবগ্রেড কি, এগুলো আমরা দেখে আসছি, ঠিক আছে। তো সাবগ্রেড হলো সবচেয়ে নিচেরটা, যেটা একেবারে মানে ন্যাচারাল সয়েল। তারপরে যে স্টোনের যেগুলো দেওয়া হয়, এটা হলো সাববেজ, তারপরে দেওয়া হয় বেস কোর্স, তারপরে সারফেসিং। আচ্ছা, এটা হলো ইন্ডিয়ান প্র্যাকটিস অনুযায়ী। আমেরিকান প্র্যাকটিস যদি আমরা দেখি, তাহলে প্রথম থাকবে সাবগ্রেড, তারপরে সাববেজ। দেখো সাবগ্রেড ইন্ডিয়ান প্র্যাকটিসের মতো সাববেজ, তারপরে এখানে বেস কোর্স, ঠিক আছে। এখানে নতুন আরেকটা কোর্স, মানে আরেকটা লেয়ার যুক্ত হবে, যেটা হলো বাইন্ডার কোর্স বলা হচ্ছে। তো এটা হলো বাইন্ডার কোর্স, এটা হলো আমেরিকান ইতে, তাহলে পাঁচটা লেয়ার, ঠিক আছে। তো সাবগ্রেড, সাববেজ, বেস কোর্স, বাইন্ডার কোর্স, সারফেস কোর্স। তোমরা কি বুঝতেছো আমি কোনটা বলতেছি? যে এই যে একটা রোড যখন আমরা ইয়ে করি, তখন এই যে নিচে ধরো এইটা একটা লেয়ার, তারপরে এখানে আরেকটা লেয়ার, তারপরে আরেকটা, তারপরে ফাইনালি গিয়ে সারফেস কোর্স, ঠিক আছে। আমি যদি পিকচারটা দেখায় আসি। জি স্যার। আচ্ছা, যাই হোক, এটা আমরা পড়াশোনা করছি লেকচার 2 তে। তো এই যে আমাদের এখানে এটা তো ফ্লেক্সিবল পেভমেন্ট, এটা হলো রিজিড পেভমেন্ট, এই যে লেয়ার্স অফ ফ্লেক্সিবল পেভমেন্ট, এটা আমরা দেখে আসছিলাম। তো এখানে যদি কংক্রিট পেভমেন্ট হয়, তাহলে এই যে সাবগ্রেড, সাববেজ, বেস কোর্স, তারপরে সারফেস কোর্স, ঠিক আছে। তো আমরা এই বেস কোর্স এগুলা নিয়ে আমরা এখন পড়াশোনা করতেছি, ঠিক আছে। লেকচার 2 এর ওই দিন কিছু অংশ বাকি ছিল, ওইটা আমরা দেখতেছি। দেখো এটা লেকচার 3 তে আমি ইনক্লুড করেছি। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখতেছি ইন্ডিয়ান প্র্যাকটিস, তারপরে যেটা আছে ব্রিটিশ প্র্যাকটিস। ব্রিটিশ তাদের অনুযায়ী প্রথম হলো সাবগ্রেড, তারপরে সাববেজ, সব একই মোটামুটি, তবে কিছু একটা চেঞ্জ।
তারপরে রোড বেজ, দেখো ওরা রোড বেজ বলতেছে, রোড বেজ, তারপরে আছে সারফেসিং। সারফেসিং এর মধ্যে বেস কোর্স এবং ওয়্যারিং কোর্স। তাহলে ওই আলটিমেটলি এই ইন্ডিয়ান প্র্যাকটিস সবগুলা প্রায় সেম, হয়তোবা কিছুটা নামে কিছুটা চেঞ্জ হচ্ছে, বা আমরা দেখলাম যে আমেরিকান কোডে 5টা লেয়ার, আর এখানে অতিরিক্ত একটা লেয়ার আছে বাইন্ডার কোর্স, ঠিক আছে। তারপরে যেটা ইন রিজিড পেমেন্ট, এগুলো সাধারণত ফ্লেক্সিবল পেমেন্টের ক্ষেত্রে আমরা দেখলাম যে ফ্লেক্সিবল পেমেন্টের ক্ষেত্রে সাধারণত 4টে বা 5টা এই ধরনের লেয়ার, মানে রাস্তার নিচে এই ধরনের লেয়ার গুলা দেয়া হয়। এখন রিজিড পেমেন্টের ক্ষেত্রে, রিজিড পেমেন্টে বললাম যে এটা সিমেন্ট কংক্রিটের যে পেমেন্ট, তো এই রিজিড পেমেন্টের একটা কংক্রিট স্ল্যাব থাকবে, আমরা এটা দেখলাম যে একটা স্ল্যাব থাকবে, এটাকে সারফেস কোর্স বলা হচ্ছে। এটা ডিরেক্টলি প্লেসড অন সাবগ্রেড অর সাববেজ ফর উইক সয়েল। আচ্ছা দেখো, তার মানে এইটা, এই যে উপরে যে স্ল্যাবটা যেটা বলতেছি, এইটাই সাধারণত সাবগ্রেডের যে মাটি, এই মাটির উপর বসানো থাকে। মানে এখানে আলাদা কোনো বেস কোর্স, সারফেস মানে সাববেস কোর্স বা সাবগ্রেড কোর্স, মানে এগুলো আলাদা করে আর কোনো, মানে ইমপ্রুভ সাবগ্রেড কোর্স, এগুলো আলাদা করে আর কোনো লেয়ার দেওয়া হয় না। সরাসরি এই রিজিড পেমেন্টের ক্ষেত্রে সারফেস কোর্স যেটা আমরা বলতেছি বা কংক্রিট স্ল্যাব যেটা বলতেছি, এটা কোথায় বসানো থাকবে? সাবগ্রেডে বসানো থাকে, অর অন সাবগ্রেড। অথবা যদি মাটির কন্ডিশনটা যদি খুব খারাপ হয়ে যায়, আচ্ছা মাটির কন্ডিশন যদি অনেক খারাপ হয়, তখন আরেকটা কোর্স মানে আরেকটা লেয়ার দেওয়া হয় যেটা হলো সাববেজ, ঠিক আছে, মানে সাবগ্রেডের উপরে সাববেজ থাকবে, তো তখন এটার উপর বসানো হয়। তো এই যে রিজিড পেভমেন্ট, এটার ক্ষেত্রে এতগুলা লেয়ার দেওয়া হয় না, ঠিক আছে। আচ্ছা, এটার ক্ষেত্রে লেয়ার অনেক কম লাগে। তারপরে যেটা আসতেছে, এখন আমরা দেখবো এই যে প্রত্যেকটা যে আমরা লেয়ার দেখলাম, প্রত্যেকটা লেয়ারের কাজ কি, কোনটার কাজ কিরকম, এটা আমরা এখন দেখবো, এবং মানে তার প্রপার্টিস কিরকম এটা আমরা দেখবো। তো এখন দেখো ফাংশন অফ সাবগ্রেড, তাহলে আমরা প্রথম থেকে সাবগ্রেড থেকে আসতেছি। সাবগ্রেড কোনটা? একেবারে নিচেরটা, যেটা নিচের লেয়ারটা। তো এটা হলো রিসিভ দা আদার লেয়ার্স, উপরে যে লেয়ার গুলা থাকবে, সাবগ্রেডের উপরে কি থাকবে? সাববেজ, বেজ, সারফেস কোর্স, বাইন্ডার কোর্স, উপরে যে লেয়ার গুলা থাকবে, এই লেয়ার গুলোকে সে রিসিভ করবে, মানে এই লেয়ার গুলো সাবগ্রেডের উপরে বসানো থাকবে বা সাবগ্রেডের উপরে থাকবে। তারপরে সাপোর্ট দা লোডস এন্ড ডিসপার্সড টু আর্থ মাস বিলো। তার মানে এই যে উপর থেকে, রোডের রাস্তার উপর থেকে গাড়ি বা ট্রাফিক, আমরা যে মানুষজন যা চলাচল করতেছে, এই লোডগুলা প্রত্যেকটা লেয়ার হয়ে হয়ে আলটিমেটলি কোথায় যাবে? আলটিমেটলি এই সাবগ্রেডে চলে আসবে। তো এই সাবগ্রেড যখন আসবে, তখন এই সাবগ্রেড আবার এই লোডটাকে আর্থ ক্রেস্টের, মানে এই যে পৃথিবীর যে মানে ভূমিতে এটা ট্রান্সফার করে দিবে, ঠিক আছে। তার মানে এটা হলো যে সাপোর্ট দা লোডস, লোড গুলোকে সাপোর্ট করবে, এন্ড ডিসপার্স, তার মানে এগুলাকে ডিসপার্স ছড়িয়ে দিবে টু আর্থমার্স বিলো, তার নিচে যে আর্থমার্স আছে এগুলোর মধ্যে ছড়িয়ে দিবে। তাহলে আমরা দেখলাম যে সাবগ্রেড হলো সবচেয়ে নিচের লেয়ারটা। তো সাবগ্রেড সয়েলের কি কি প্রপার্টিস থাকা দরকার? তাহলে সাবগ্রেড সয়েল প্রসেসেস প্রপার্টিস, যে প্রপার্টিস গুলো তার অর্জন করতে হবে বা থাকতে হবে, একটা হলো স্ট্রেংথ, তার মানে প্রপার স্ট্রেংথ হইতে হবে। এখন দেখা গেল সাবগ্রেড সয়েল যদি একেবারে স্ট্রেংথ না থাকে, মানে একেবারে নিচের সয়েলটা, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, একেবারে নিচের সয়েলটা যদি তোমার প্রপার স্ট্রেংথ না থাকে, দেখা গেল যে এটা এদিকে কেলে আছে অনেক, যে স্ট্রেংথ অনেক কম, তখন কিন্তু এটা যদি বসে যায়, মানে এটা যদি এই নিচের দিকে বসে যায়, তাহলে কিন্তু এই টোটাল উপরে রোড সারফেস সবটাই কিন্তু নিচের দিকে বসে যাবে, তার মানে রোডটা তখন ভেঙে যাবে। আমরা যে রাস্তাঘাটে দেখি যে অনেক সময় রাস্তা দেখা গেল ভেঙে যায় বা ভেঙে পড়ে যায়, এগুলা কিসের কারণে হয়? মূলত এই সাবগ্রেড ফেলিওরের কারণে হয়। সবচেয়ে নিচের যে লেয়ারটা আছে, এই লেয়ারটা যদি মানে একেবারে দুর্বল হয়, উপরের লেয়ার গুলো সহজ সে ভেঙে পড়ে, ঠিক আছে, বা নিচের দিকে দেবে যায়। তো এটা সাফিসিয়েন্টলি স্ট্রেংথ হইতে হবে, ড্রেনেজ ফ্যাসিলিটিসটা ভালো থাকতে হবে। তো সাবগ্রেডে যে আমরা সয়েল গুলো ব্যবহার করতেছি, এখানে যাতে পানি জমে না থাকে, তো পানি যাতে, যদি পানি উপর থেকে বৃষ্টির পানি আসতেছে, তো পানিটা যাতে ড্রেনেজ ফ্যাসিলিটিস এর মাধ্যমে পানিটা যাতে ছড়িয়ে যায়, মানে পানিটা যাতে তার মধ্যে জমে না থাকে। তাহলে এই প্রপার্টি থাকতে হবে, স্ট্রেংথ থাকতে হবে, তারপরে ড্রেনেজ, তারপরে ইজ অফ কম্প্যাকশন। এখন কম্প্যাকশনের কম্প্যাকশন ভালোভাবে হইতে হবে, পারফরমেন্স অফ কম্প্যাকশন। আচ্ছা, পার্মানেন্সি অফ কম্প্যাকশন। এখন কম্প্যাকশন করলাম, দেখা গেল কয়েকদিন পর আবার লুজ হয়ে গেল, তো এটা হওয়া যাবে না। তো এই কম্প্যাকশনটা যদি মানে যাতে অনেক পার্মানেন্ট
ওয়েতে থাকে, অনেক দীর্ঘ সময় ধরে থাকে, এই এমন ভাবে কম্প্যাকশন করতে হবে। তাহলে এই যে স্ট্রেংথ, ড্রেনেজ, এজ অফ কম্প্যাকশন, পার্মানেন্সি অফ কম্প্যাকশন, এগুলোর উপর ডিপেন্ড করে সাবগ্রেড সয়েলের প্রপার্টিস গুলো, ঠিক আছে, সাবগ্রেড সয়েল কিরকম হবে। আচ্ছা, এখন দেখো এটার রিকোয়ারমেন্ট কি। The strength of subgrade is basic factor in determining the thickness of the pavement and the evaluating by means of severe test. তাহলে এই যে পেভমেন্টের থিকনেস কত হবে, মানে হলো যে আমি সাবগ্রেডের উপরে যে লেয়ার গুলা দিচ্ছি সবগুলা মিলেই কিন্তু পেভমেন্ট, তাই না? তো এই পেভমেন্টের থিকনেস কত হবে, মানে এইটার থিকনেস গুলা কত হবে, এগুলা সাধারণত ডিপেন্ড করে সাবগ্রেডের স্ট্রেংথের উপর। মানে এই যে সাবগ্রেড, এই সয়েলের প্রপার্টিস কিরকম, এই সয়েলের স্ট্রেংথ কিরকম, এইটার উপর ডিপেন্ড করবে এই পেভমেন্টের থিকনেস কতটুকু, ঠিক আছে, বুঝতে পারলাম? তার মানে সাবগ্রেডের স্ট্রেংথ যত বেশি হবে, তার মানে সে যত শক্ত হবে উপরের আমরা থিকনেস তত কমাইতে পারবো। আর যদি সাবগ্রেডের স্ট্রেংথ যদি কম হয় তখন উপরের থিকনেসটা আমরা বেড়ে যাবে বা উপরের থিকনেস বেশি হবে। তাহলে দেখো এখানে এটা কিসের উপর ডিপেন্ড করে, বাই মেস অফ সিবিআর টেস্ট। সিবিআর বলতে কি বোঝায়, ক্যালিফোর্নিয়া বেয়ারিং রেশিও টেস্ট। ক্যালিফোর্নিয়া বেয়ারিং রেশিও টেস্ট। ক্যালিফোর্নিয়া বেয়ারিং রেশিও, এটা হলো যে ক্যালিফোর্নিয়ায় একটা টেস্ট মেথড আবিষ্কার হয়েছে, যেটা হলো এমন একটা রেশিও বোঝায়। এই টেস্টটা তোমরা পরবর্তীতে পাবা বা এটা থাকবে, চললাম। তো সিভিয়ার টেস্ট যেটা, এটা খুব ইম্পর্টেন্ট একটা টেস্ট, যে মাটির প্রপার্টিস গুলো, মাটির স্ট্রেংথ কিরকম, মাটি কিরকম শক্ত বা কিরকম লোড নিতে পারবে, এইটার উপর ডিপেন্ড করে এই সিভিয়ার টেস্ট দ্বারা বোঝায় এই বিষয়টা, যে মাটি কতটুকু লোড নিতে পারবে বা মাটি কতটুকু মানে তার স্ট্রেংথ কিরকম আছে, এইটা টেস্ট করার জন্য এই সিভিয়ার টেস্টটা করা হয়, সিভিয়ার টেস্ট করা হয়, এটা ল্যাবরেটরিতে করা হয়। আচ্ছা, তো এখন দেখো থিকনেস অফ ইমপ্রুভ সাবগ্রেড সয়েল ইজ ইকুয়াল টু 300 মিলিমিটার ফর সিভিয়ার লেস দেন অর ইকুয়াল টু 2%। তার মানে দ্যাট অফ 200 মিলিমিটার, সিভিয়ার 3% এবং 4%। তার মানে এই যে সাবগ্রেড সয়েলের যদি সিভিয়ার 2% হয়, লেস দেন অর ইকুয়াল টু যদি 2% হয়, তার মানে এই যে সাবগ্রেড লেয়ার সবচেয়ে নিচেরটা, এই সাবগ্রেড লেয়ারের সিভিয়ার আমরা বলতেছি, যেটার স্ট্রেংথ আমরা টেস্ট করার জন্য একটা টেস্ট করা হয়, যেটার নাম আমরা সিভিয়ার বলতেছি। এই সিভিয়ার ভ্যালু যদি 2% এর তুলনায় কম হয় বা 2% এর ছোট হয়, লেস দেন অর ইকুয়াল টু 2% হয়, তখন সাবগ্রেড মানে ইমপ্রুভ সাবগ্রেড মানে উপরে একটা লেয়ার দেওয়া হবে, এই লেয়ারের থিকনেস যেটা হবে, এই লেয়ারের থিকনেসটা হবে 300 মিলিমিটার। আর যদি এইটার মানে সিভিআর এর মানটা যদি 3% থেকে 4% হয়, এটা পার্সেন্টে প্রকাশ করা হয়, 3% থেকে 4% হয়, তখন এই যে উপরে ইমপ্রুভ যে সাবগ্রেড এই লেয়ারটা তখন 200 সেন্টিমিটার দিলেই হয়, মানে 200 মিলিমিটার দিলে হবে, তখন দিতে হবে 200 মিলিমিটার। দেখো যদি 2% হয় তখন দিতে হবে 300, আবার যদি 3% হয় তখন দিতে হবে 200। তার মানে এই যে সিভিআর এর ভ্যালু যত বাড়বে বা স্ট্রেংথ যত বাড়বে, সাবগ্রেডের স্ট্রেংথ যত বাড়বে, উপরে লেয়ার গুলোর পরিমাণ বা উপরের লেয়ার গুলো থিকনেস তত কমবে, ঠিক আছে। তার মানে স্ট্রেংথ যত বেশি হবে আমাদের জন্য রোড কনস্ট্রাকশন করতে বা খরচ তত কম হবে। আচ্ছা, তারপরে আমরা দেখবো ফাংশন অফ সাববেজ। তো সাবগ্রেড সয়েলের উপরে কি থাকবে, সাববেজ থাকবে। তো এখন সাববেজের আমরা ফাংশনটা দেখবো এখানে একটু। আচ্ছা, প্রোভাইডস এডিশনাল হেল্প টু দ্য বেজ এন্ড সারফেসিং ইন ডিস্ট্রিবিউশন দ্য লোড। বুঝতে পারলাম? তার মানে এই যে সাবগ্রেড সয়েল আমরা এখানে ব্যবহার করতেছি, তারপরে ব্যবহার করব কি সাববেজ, তারপরে ব্যবহার করতেছি বেস কোর্স, তারপরে ব্যবহার করতেছি সারফেস কোর্স। তো এই সাববেজ যে সবসময় ব্যবহার করা হয় এটা এরকমও না, অনেক ক্ষেত্রে দেখা যায় যে সাবগ্রেড তারপরে বেস কোর্স দ্বারা শুরু করা হয়, সাববেজ ব্যবহার নাও করা লাগতে পারে। এখন সাবগ্রেড মানে সাববেজ কখন ব্যবহার করা হয়, দেখা গেলো এই বেস কোর্স যা দিচ্ছি এবং সারফেস কোর্স যা দিচ্ছি, এইটা যে পরিমাণ লোড আসবে এই লোডটা নিতে পারতেছে না, তখন এখানে একটা এডিশনাল একটা লেয়ার দেওয়া হয় যেটা হলো সাববেজ। তো সাববেজের কাজটা হলো কি, যে এটা হলো এডিশনাল ভাবে মানে মানে আলাদাভাবে এটা হেল্প করবে এই বেস কোর্সকে এবং সারফেস কোর্সকে, যাতে করে সে লোড গুলা ডিস্ট্রিবিউট করে দিতে পারে। তারপরে যেটা আসতেছে প্রিভেন্ট ইন্ট্রুশন অফ ফাইন গ্রেন আচ্ছা রোড বেড সয়েল ইনটু বেস কোর্স। তার মানে এই যে সাববেস কোর্সের, আচ্ছা
তো একেবারে নিচে তো আমরা আমাদের সাবগ্রেড সয়েল ব্যবহার করা হলো। এখানে আমি বললাম যে এখানে ন্যাচারাল সয়েল মানে মাটি যেভাবে থাকবে ওইরকমই ওই মাটিটাই করা হয়। এখন এখানে যদি বেস কোর্স দেই, সাথে সাথে যদি বেস কোর্স দেই, সাববেস যদি না দেই, আর এটা হলো সারফেস, তো দেখা যাবে যে এখানে যে ময়লা বা কাদা বা বিভিন্ন ধরনের ধরো ফাইন এগ্রিগেট যেগুলো আছে, এই ফাইন এগ্রিগেট গুলো এই বেস কোর্সের সাথে মিশে যাবে, ঠিক আছে, বা এই বেস কোর্সের সাথে কিছুটা মিশে যাবে, যার ফলে এই বেস কোর্সের কোয়ালিটিটা তখন নষ্ট হয়ে যাবে। এর ফলে এইটা থেকে দূর করার জন্য আমরা এখানে আরেকটা লেয়ার দেওয়া হবে, যেটাকে আমরা সাবগ্রেড মানে সাববেস লেয়ার বলতেছি। তার মানে এটার কাজটা হবে কি, টু প্রিভেন্ট ইন্ট্রুশন। ইন্ট্রুশন মানে কি, ঢুকে যাওয়া, ইন্ট্রুশন অফ ফাইন গ্রেইন রোড বেড সয়েল ইনটু বেস কোর্স। কারণ বেস কোর্সে যাতে সাবগ্রেড সয়েলের কিছু অংশ ঢুকে না যায়, এটা সে প্রিভেন্ট করবে। তারপরে তৃতীয় নম্বরে মিনিমাইজ দ্য ড্যামেজিং ইফেক্ট অফ ফ্রস্ট অ্যাকশন। তার মানে যখন এটা অ্যাকচুয়ালি আমাদের দেশের জন্য না, অ্যাকচুয়ালি যেখানে খুব বেশি পরিমাণ শীতল এরিয়া বা যেখানে খুব বেশি পরিমাণ বরফ জমে, তো বরফ যখন জমবে তখন কি হবে, বরফের কারণে আমরা জানি যে বরফের কারণে ভলিউম বাড়ে। আমরা যখন ফ্রিজে কোনো একটা ধরো বোতলের মাধ্যমে যখন পানি দেওয়া হয়, পানি রাখা হয়, তো যখন এটা বরফ হয়ে যায় তখন দেখবা যে একেবারে মানে যদি পানি একেবারে খালিও রাখা হয়, বরফ হয়ে গেলে একবার সম্পূর্ণ ফিল আপ হয়ে যায়। এটা কি কারণে, বরফ যখন হয়, পানি থেকে বরফ হইলে তার ভলিউমটা বৃদ্ধি পায়, মানে বরফ হইলে এর মাঝখানে অণুগুলোর মাঝখানে ফাঁকা জায়গা থাকে। তো যখন এই কি বলে সয়েলের ভিতরে যখন পানি উঠবে, পানি আসবে, এখন যখন বরফ হয়ে যাবে তখন এটা ভলিউমটা অনেক বৃদ্ধি পাবে, ঠিক আছে। তো এই বৃদ্ধি পাইলে, আমার ভলিউম যদি বৃদ্ধি পায় তার মানে একটা চাপ সৃষ্টি হবে, একটা চাপ দিবে ভিতর থেকে। তো এই চাপের কারণে যাতে বেস কোর্স এবং সারফেস কোর্স নষ্ট না হয়ে যায়, এজন্য হলো সাববেস কোর্সটা এখানে কাজ করে বা এই ফাংশনটা করে। ফেসিলিয়েট ড্রেনেজ অফ ফ্রি ওয়াটার দ্যাট মাইট গেট অ্যাকুমুলেটেড বিলো দ্য পেভমেন্ট। তার মানে ধরো এই যে ড্রেনেজ ওয়াটার, পানি উপর থেকে ঢুকলো, ভিতরে এসে যদি এখানে দেখা গেলো এখানে জমা হয়ে আছে, তো নিচে যদি বেস কোর্স আমরা ব্যবহার করি, তো এটা বেস কোর্স যেহেতু আমরা স্টোনে ব্যবহার করতেছি, তার মানে এটা ড্রেনেজ হয়ে পানিটা বের হয়ে বাইরে বের হয়ে যাইতে সাহায্য করে। তো এই কাজগুলো করে সাববেজ কোর্স। এই ফাংশন গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তারপরে জেনারেল প্রপার্টিস অফ সাববেজ। তাহলে এখানে সাববেজের যে প্রপার্টিস গুলো, আমরা যে ম্যাটেরিয়ালস গুলো ইউজ করব সাববেজে, এটার যে প্রপার্টিস গুলো লাগবে, এটা হলো যে ম্যাটেরিয়ালস আর গ্রানুলার সয়েল, স্টেবিলাইজ সয়েল, ব্রোকেন স্টোন এন্ড ব্রোকেন ব্রিক্স। তার মানে এগুলা ব্যবহার করা যায়। গ্রানুলার সয়েল যেগুলো আছে বা স্টেবিলাইজ সয়েল আমরা দেখেছি যে সয়েল স্টেবিলাইজেশন টেকনিক অনেকগুলো আছে, মেকানিক্যাল স্টেবিলাইজেশন, তারপরে তোমার কেমিক্যাল স্টেবিলাইজেশন, ওই যে সিমেন্ট মিক্স করা হয়, লাইম মিক্স করা হয়, এগুলোর মাধ্যমে সয়েলের প্রপার্টি গুলো বৃদ্ধি পায়। তো এই ধরনের যেগুলো সয়েল প্রপার্টি গুলো মানে সয়েল স্ট্রেংথের অনেক বেশি আছে, এই ধরনের সয়েল গুলো ব্যবহার করতে পারি। অথবা ভাঙ্গা যে পাথরের টুকরা আছে এগুলো ব্যবহার করতে পারি, পাথর বা ব্রোকেন ব্রিক যেগুলো আছে মানে খুয়া, এগুলো ব্যবহার করা যায়। তাহলে লোকাল ম্যাটেরিয়াল ইউজ ফর ইকোনমি। এখন সাববেজের ক্ষেত্রে সাধারণত যে লোকাল যে ম্যাটেরিয়ালস গুলো পাওয়া যায়, মানে যে স্থানে রাস্তা তৈরি হচ্ছে ওই স্থানে যে ম্যাটেরিয়ালস গুলো পাওয়া যায়, এগুলো ব্যবহার করা হয় সাধারণত ইকোনমির জন্য, মানে হলো যাতে সহজলভ্যতা হয়। দা রেশিও অফ খোয়া, স্যান্ড এন্ড সয়েল। তাহলে এখানে যে ম্যাটেরিয়ালসটা ব্যবহার করা হবে সাবগ্রেডে, এখানে খোয়া, স্যান্ড এবং সয়েল যেটা ইউজ করা হবে 1:1:1। তার মানে খোয়া ধরো যদি আমরা 1 মিটার মানে 1 ফিট কিউব দেই, তারপরে স্যান্ড দিতে হবে 1 ফিট কিউব এবং সয়েল দিতে হবে 1 ফিট কিউব, এটার মাধ্যমে মিক্স করে আমরা সাববেস তৈরি এই কোর্সটা লেয়ারটা তৈরি করব। আচ্ছা, ফর ভেরি লো ট্রাফিক রুরাল এরিয়া, মানে যে একেবারে গ্রামীণ পরিবেশে যেখানে খুব বেশি পরিমাণ গাড়ি আসে না, এরকম জায়গায় যে মিনিমাম সিভিয়ার ইজ লেস দেন, আচ্ছা ইজ 20%। তার মানে সাববেজ আমরা যেটা ব্যবহার করতেছি এটা সিভিয়ার সর্বনিম্ন 20% হইতে পারবে। ব্রিক এগ্রিগেট শ্যাল বি মেড অফ পিকড ব্রিক। তার মানে ব্রিক এগ্রিগেট আমরা যে খোয়া যেটা তৈরি করব এটা অবশ্যই পিকড ঝামা যে ব্রিক গুলো আছে, আমরা জানি যে যখন ব্রিক গুলা আমরা তৈরি করা হয় তখন আগুনে পোড়ানো হয়, আগুনে পোড়ানোর কারণে অনেক বেশি পরিমাণ যখন টেম্পারেচার হয় তখন এটা বাঁকা হয়ে যায় ব্রিকটা। তো এই ব্রিক গুলাকে বলা হয় পিকেট ব্রিক। তো এই পিকেট ব্রিক থেকে আমরা খোয়া তৈরি করলে খোয়া তৈরি করতে হবে। এখন তারপরে এখানে আরো কিছু প্রপার্টিস আছে, আরো কিছু টেস্টের ভ্যালু বলে দেয়া আছে সাববেজের জন্য। একটা হলো লস অ্যাঞ্জেলস অ্যাব্রেশন টেস্ট, এটা লেস দেন 50%। এগ্রিগেট ইমপ্যাক্ট ভ্যালু টেস্ট, এটা হলো 40% লেস দেন
আর ওয়াটার অ্যাবজর্পশন টেস্ট এটা হলো লেস দেন 80%। ওয়াটার অ্যাবজর্পশন মানে কি? ওয়াটার অ্যাবজর্পশন মানে কত পরিমাণ পানি সে নিজের দিকে ধরে রাখতে পারবে বা কতটুকু পানি সে শোষণ করতে পারবে, এটা হলো ওয়াটার অ্যাবজর্পশন। তো এই ভ্যালুগুলার মানে এই টেস্টগুলার এই রেজাল্ট অবশ্যই যেমন এলএএ ভ্যালু অবশ্যই লেস দেন 50% হইতে হবে, এআইভি ভ্যালু লেস দেন 40% হইতে হবে, ওয়াটার অ্যাবজর্পশন লেস দেন 80% 18% হইতে হবে। এখন এই ভ্যালু এই টেস্টগুলা কি, এগুলা তোমাদের ল্যাবরেটরিতে যখন তোমার ইয়া থাকবে কি বলে ট্রান্সপোর্টেশন ল্যাবে তোমরা এই টেস্টগুলো পাবা বা এই টেস্টগুলো কিভাবে করতে হয় তখন বুঝতে পারবা। আচ্ছা, তারপর ফাংশন অফ বেস কোর্স, তারপরে আমরা সাব বেস দেখলাম, সাব বেজের উপরে কি থাকবে? বেস কোর্স। তো বেস কোর্সের কি কি ফাংশন বা কি কি কাজ? তো এটা হলো যে অ্যাক্টস অ্যাজ দ্য মেইন লোড স্প্রেডিং লেয়ার, তার মানে এটা হলো যে এটা আসলে মূলত যে মেইন লোড স্প্রেডিং, যে এইটার মাধ্যমে লোডটা হলো ডিস্ট্রিবিউট হয়ে যায়। মানে প্রথম হলো সারফেস কোর্সে আসে, সারফেস কোর্স থেকে বেস কোর্সে লোডটা যায়, তো এই লোড তখন থেকেই সে ডিস্ট্রিবিউট করে দেয়। তার মানে এটা হলো যে মেইন লোড স্প্রেডিং লেয়ার হিসেবে কাজ করে। প্রিভেন্ট ইন্ট্রুশন অফ সাবগ্রেড সয়েল, তাহলে সাবগ্রেড সয়েল যেটা আমরা ব্যবহার করতেছি, যখন সাবগ্রেড সয়েলের উপর ডিরেক্টলি মানে সাবগ্রেড সয়েলের উপর যখন আমরা রোড কনস্ট্রাকশন করব, মানে সাববেজ এগুলা দেয়া যখন না হবে, তখন এই সাবগ্রেড সয়েলের যে সয়েল গুলো আছে এগুলা যাতে সারফেস কোর্সের মধ্যে যাতে না ঢুকে যায়, ওই সাববেজ কোর্স এইটার কাজ ছিল কি, যাতে করে বেস কোর্সের মধ্যে সাবগ্রেড সয়েল না ঢুকে যায়। এখন যদি সাবগ্রেড মানে সাববেজ যদি আমরা না ব্যবহার করি, তখন বেস কোর্স এই কাজটা করবে যে যাতে করে মানে নিচের লেয়ার থেকে উপরের লেয়ারে যে সয়েল গুলো এগুলো যাতে না ঢুকে যায়, দেন মানে কারণ নিচের লেয়ার খুব কি বলে খুব লো স্ট্রেংথ, উপরে যখন উপরের লেয়ার গুলো হাই স্ট্রেংথ, যখন মিক্স হয়ে যাবে তখন কোয়ালিটি খারাপ হয়ে যাবে, যার ফলে এটা প্রিভেন্ট ইন্ট্রুশন অফ সাবগ্রেড সয়েল when constructed directly over the সাবগ্রেডের উপর যখন রোড কনস্ট্রাকশন করা হয় তখন সাবগ্রেডেড সয়েল গুলো যাতে সারফেস কোর্সের মধ্যে ঢুকে না যায়, এই জন্য আমরা বেস কোর্স ব্যবহার করি। আচ্ছা, তারপরে the life of pavement is dependent on the strength of this layer। এখন বেস কোর্সের স্ট্রেংথ বা বেস কোর্সের যত বেশি শক্তি হবে বা স্ট্রেংথ হবে, আমাদের যে পেভমেন্ট যেটা আমরা ব্যবহার করতেছি তার স্ট্রেংথ বা তার লাইফ টাইম তত বেশি হবে, ঠিক আছে। এখন বেস কোর্স শুড হ্যাভ সাফিসিয়েন্ট, দেখো বেস কোর্সের যে প্রপার্টিজ গুলো থাকতে হবে, এটা হলো সাফিসিয়েন্ট থিকনেস থাকতে হবে, পর্যাপ্ত পরিমাণে এটা মোটা হইতে হবে, স্ট্রাকচারাল স্টেবিলিটি থাকতে হবে, মানে স্ট্রেংথ অনেক বেশি থাকতে হবে, ডেনসিটি থাকতে হবে, মানে অনেক বেশি পরিমাণ হার্ড, ডেনসিটি মানে কি অনেক ঘন, বা আমরা জানি যে অনেক বেশি যদি কম্প্যাক্ট করা হয় ওটা অনেক বেশি ডেন্স সয়েল হয়, তো এরকম ডেনসিটি অনেক বেশি থাকতে হবে। তারপরে রেজিস্ট্যান্স টু ওয়েদারিং অ্যাকশন, যখন বৃষ্টি আসবে বা যখন বরফের অ্যাকশন আসবে তখন এগুলার এগেইনস্টে যাতে সে টিকে থাকতে পারে, এইটার জন্য সেই পর্যাপ্ত পরিমাণ রেজিস্ট্যান্স থাকতে হবে। তারপরে যেটা আসতেছে ফাংশন অফ বেস কোর্স আন্ডার রিজিড পেভমেন্ট। এখন রিজিড পেভমেন্টের নিচে যদি বেস কোর্স ব্যবহার করা হয় তখন তার কাজ কি হবে? এটা হলো টু প্রিভেন্ট পাম্পিং। তো পাম্পিং জিনিসটা হলো যে রিজিড পেভমেন্টে আমরা জানি যে এখানে একটা স্ল্যাব ব্যবহার করা হয়, তাই না, কংক্রিটে একটা স্ল্যাব ব্যবহার করা হয়। তাহলে এই যে মনে করো স্ল্যাব, তো এই স্ল্যাবের নিচে যখন উপর থেকে যখন পানি ঢুকে যাবে, যখন পানি ভিতরের দিকে ঢুকবে, আচ্ছা যখন পানি ভিতরের দিকে যাবে তখন কি হবে? দেখা গেল যে যখন রাস্তা আসতেছে দেখবা যে এইটার কিন্তু রিজিড পেভমেন্টের একটা খুব সবচেয়ে বড় একটা ব্যাড ইফেক্ট, যেটা যখন পানি আসতেছে তো পানি এইটা নিচে মনে করো যে স্ল্যাবের নিচে কিছু পরিমাণ পানি ঢুকে গেল, আমি যদি এটাকে এরকম দেখাই, এটা মনে করো স্ল্যাব, আমি এটার নিচে যখন স্ল্যাবের নিচে যখন পানি ঢুকে যায়, ঠিক আছে, তো পানির নিচে ঢুকে যাওয়ার ফলে এখানে যখন গাড়ি আসে, এটার উপর দিয়ে যখন গাড়ি আসে তো গাড়ির চাপে এই পানিগুলো দুই সাইডে বের হয়ে আসে, ঠিক আছে, মানে এই যে এই সাইডে দুই সাইডে বেরিয়ে আসে বা চতুর্দিক থেকে বেরিয়ে যায়। পানিগুলো যখন বেরিয়ে যায়, এই পানির সাথে যে মাটিগুলো থাকে, তো এই মাটিগুলোও সাধারণত বেরিয়ে যায়, তাই না। তো এই মাটিগুলো যখন বেরিয়ে যায় দেখা যায় যে এই নিচের মাটি এরকম বের হইতে হইতে রিজিড পেভমেন্টের নিচের মাটিগুলো সরে যায়। তো এই রিজের মাটিগুলো যে সরে যায়, এই যে প্রসেসটা যে পানি বেরিয়ে যায়, পানির সাথে মাটি বেরিয়ে যায়, এটাকে বলা হয় পাম্পিং। তো এই পাম্পিং রেজিস্ট করবে বেস কোর্স, যখন এটা আমরা
কি বলে রিজিড পেমেন্টের নিচে ব্যবহার করব। তবে টু প্রোটেক্ট ফার্স্ট অ্যাকশন মানে হলো যে বরফের যে অ্যাকশন এটাকে প্রোটেক্ট করবে। টু চেক ভলিউম চেঞ্জেস তার মানে ভলিউম চেঞ্জ যাতে না হইতে পারে এটা চেক করবে। তবে টু ইনক্রিজ স্ট্রাকচারাল স্টেবিলিটি তার মানে এটা স্ট্রাকচারাল স্টেবিলিটি বাড়ায় দিবে। টু ফর্ম এ ওয়ার্কিং সারফেস অন সিল্ট অ্যান্ড ক্লে তারপরে সিল্ট অ্যান্ড ক্লে যদি থাকে তার উপর তো সরাসরি আমরা এই যে রিজিড পেমেন্টটা বসাইতে পারবো না। তো এটা হলো যে একটা ওয়ার্কিং সারফেস তৈরি করে দেয় যার উপর আমরা রোডটা সরাসরি কনস্ট্রাকশন করতে পারবো। আচ্ছা তারপরে যেটা আসতেছে ফাংশন অফ সারফেস কোর্স তারপরে ফাইনালি যে আমরা যে বিষয়টা আসতেছে সবচেয়ে উপরে যে পার্টটা থাকে যেটার উপর দিয়ে মূলত ভেহিকলস চলে এটা হলো সারফেস কোর্স। তো সারফেস কোর্সের আমরা এখন ফাংশন দেখব। একটা হলো যে পারফর্ম অ্যাজ এ স্ট্রাকচারাল পোরশন অফ দা পেভমেন্ট তারপরে পেভমেন্টের জন্য একটা স্ট্রাকচারাল পোরশন হিসেবে কাজ করে। রেজিস্ট দা অ্যাভারেশন ফোর্স অফ ট্রাফিক তার মানে গাড়ি যখন চলে তো গাড়ি চললে এই গাড়ির চলার কারণে একটা ঘর্ষণ একটা ফোর্স মানে যখন চাকা চলে বা যখন ব্রেক করা হয় তখন কি হবে উপরে একটা ঘর্ষণ কাজ করবে। এই ঘর্ষণে কাজ করার ফলে এই ঘর্ষণ যদি কাজ করে তখন মাটিগুলো উঠে যাইতে চেষ্টা করবে। তো এই ধরনের যে ফোর্স অ্যাব্রেসিভ যে ফোর্স গুলো আছে এই ফোর্স গুলো রেজিস্ট করবে সারফেস ফোর্স মানে উপরে যেহেতু আছে। তারপরে অফার্স রেজিস্ট্যান্স টু দা ইনফিল্ট্রেশন অফ ওয়াটার তো উপরে সারফেস ফোর্স যদি ভালো হয় তখন এটা পানি ঢুকে যাওয়া মানে রাস্তার ভিতরে রাস্তার উপর দিয়ে পানি যাতে ভিতরে না ঢুকতে পারে এইটা সে রেজিস্ট করবে। তারপরে প্রোভাইড এ ইউনিফর্ম অ্যান্ড স্কিড রেজিস্ট্যান্স সারফেস তাহলে এটা একটা ইউনিফর্ম সারফেস তৈরি করবে আবার স্কিড রেজিস্ট্যান্স সারফেস একটা তৈরি করবে। এখন স্কিড কি এবং স্লিপ কি এটা সামনে আসবে দেখবা যে অনেক সময় ব্রেক করলে চাকা ঘোরে না কিন্তু মানে গাড়ি সামনের দিকে চলে যায় ঠিক আছে। তো এইটা হলো স্কিড মানে চাকা না গলে আমরা যেটাকে স্লিপ বলি যে আমি স্লিপ করলাম বা স্লিপ খেলাম এটা মূলত স্ট্রাকচারাল ভাষায় বা ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর ভাষায় এটা হলো স্কিড। আর স্লিপ যেটা যে মনে করো যে কাদার মধ্যে একটা গাড়ি আটকে আছে তো এটা দেখা গেলো চাকা ঘুরতেছে কিন্তু এটা সামনের দিকে আগাচ্ছে না মানে একই জায়গায় সে বারবার ঘুরপাক খাচ্ছে তো এটা হলো স্লিপ। তো এই যে স্কিড যাতে করে তোমার ধরো আমি যদি ব্রেক করি সাথে সাথে যাতে গাড়িটা থেমে যায় এই বিষয়টা সে প্রোভাইড করে ঠিক আছে সারফেস কোর্স। আচ্ছা তারপরে ইন কেস অফ বিটুমিনাস কংক্রিটের জন্য দা পারফরমেন্স অফ সিলেট স্টোন উইল বি বেটার দেন দা পাকুর স্টোন বাট আচ্ছা এ স্লাইটলি হায়ার বিটুমিন উইল বি নেসেসারি তার মানে সিলেট স্যান্ড সাধারণত মানে বিটুমিনাস কংক্রিটের জন্য সিলেট স্যান্ডটা অনেক বেশি ভালো পাকুর স্যান্ডের তুলনায়। বাংলাদেশে দুই ধরনের স্যান্ড পাওয়া যায় কিন্তু সেক্ষেত্রে বিটুমিনের পরিমাণটা সিলেট স্যান্ডের জন্য যখন আমরা ব্যবহার করব তখন এইটার ক্ষেত্রে স্লাইটলি হায়ার বিটুমিন উইল নেসেসারি বিটুমিনের পরিমাণটা অনেক বেশি লাগে একটু সাধারণত বেশি লাগে। এখন দেখো এটা সারফেস কোর্সের জন্য যে ভ্যালুগুলো দরকার লস অ্যাঞ্জেলস অ্যাভারেশন ভ্যালু যেটা এটা হলো লেস দেন 40% হইতে হবে। এআইবি এগ্রিগেট ইমপ্যাক্ট ভ্যালু টেস্ট এটা হলো 30% হইতে হবে। সাউন্ড নেট টেস্ট এটা লেস দেন 18% হতে হবে। ওয়াটার অ্যাবজর্পশন এটা লেস দেন 1.2% হইতে হবে 1.2 ঠিক আছে মানে একেবারে ওয়াটার অ্যাবজর্পশন করাই যাবে না। দেখো আমি এখানে একটা দেখেছি যে পাকুর স্যান্ড পাকুর স্টোন দেখো এখানে এলো এই যে সাধারণত যে ফ্লেকি বা সাধারণত যে তোমার কি বলে ট্রায়াঙ্গুলার শেপ এই ধরনের স্যান্ড গুলাকে বলা হয় পাকুর স্যান্ড স্টোন। আর সিলেটের যে স্যান্ড গুলো পাওয়া যায় এটা হলো মূলত এই যে রাউন্ড শেপ সামান্য কিছু পরিমাণ রাউন্ড শেপেড স্যান্ড গুলো এগুলো সিলেটি স্যান্ড বলা হয়। ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত ছিল। আজকে আমরা বেশ কিছু মানে লেয়ার গুলোর প্রপার্টিজ এবং এগুলার ফাংশন এবং এগুলার ক্ষেত্রে কি কি প্রপার্টিজ থাকতে হবে কোনটার কি কাজ এগুলা সম্পর্কে আজকে আমরা পড়াশোনা করলাম ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট ছিল এবং পরীক্ষায় আসার মতো অনেক টার্ম আছে এখানে। আচ্ছা আমাদের সময় শেষ হয়ে গেছে প্রায় তো ঠিক আছে থ্যাংক ইউ। আর তোমরা কতজন ছিলা? দুইজন, সজীব আহমেদ তুষার এমডি সজীব তাই না? আচ্ছা ঠিক আছে তাহলে। জি স্যার। আচ্ছা ওকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।